রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শেখ জায়েদ এবং আমি সঞ্জিতা ইসলাম। অস্থির পেঁয়াজের বাজার কিছুটা স্থির হতে শুরু করেছে। বুধবার পাইকারি পর্যায়ে কেজিতে 5 থেকে 7 টাকা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। আমদানিকারকরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করার পর থেকে অন্য কয়েক দেশ থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া শুরু করেছেন তারা। সচিবালয়ের বাণিজ্য মন্ত্রী পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধির জন্য অসৎ ব্যবসায়ীদের দায়ী করেন। হুঁশিয়ারি দেন তাদেরকে শাস্তির আওতায় আনার। বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজের বিষয়ে স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে সরকারকে। সুলতান আহমেদের রিপোর্ট। সারি সারি সাজানো পেঁয়াজ, তবে ক্রেতা কম। এ চিত্র বুধবার সকালে রাজধানীর সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি বাজার শ্যামবাজারের। খোঁজ নিয়ে জানা গেল, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 77 টাকা কেজি, যা মঙ্গলবার ছিল 80 থেকে 82 টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়, যা তার আগের দিন ছিল 60 থেকে 62 টাকা। ভারত থেকে আমদানি বন্ধের খবরে সুবিধা নিয়েছেন কে? সে প্রশ্নের উত্তর জানা না গেলেও আপাত দৃষ্টিতে জানা গেল পেঁয়াজের কোনো সংকট নেই। আড়তদাররা বলছেন, ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে প্রান্তিক পর্যায়ে কেউ কম দামে বিক্রি করতে রাজি হচ্ছে না। কৃষকরা মাচান থেকে বের করতেছে না। আজকে যদি এলসি একেবারে টোটালে যখন শূন্য বন্ধ হয়ে গেছে, ওরাই বলবে আমার মাল বেচেন না। প্রতিদিন প্রায় 300-350 টন মাল এই শ্যামবাজার ঢোকে। ওই গত 2 দিনে 50 টন করে মাল ঢুকছে। শ্যামবাজার ব্যবসায়ী সমিতির এই নেতা বলছেন, ভারতের সাথে পেঁয়াজ নিয়ে সরকারের স্থায়ী চুক্তি প্রয়োজন। মিনিমাম 40-50 হাজার মেট্রিক টন পেঁয়াজ এলসি ইন্ডিয়াতে যাওয়া রয়েছে। 3 মাস না হলে 1 মাস তো সময় দেওয়া ছিল। তুরস্ক সময় লাগবে মিনিমাম 15-2 মাস লাগবে সময়। মিশর 15-2 মাস লাগবে। চায়না ধরেন আপনি 1 মাস 10 দিন লাগে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী দাবি করেন, প্রায় 6 লাখ টন পেঁয়াজ মজুত রয়েছে। হুঁশিয়ারি দেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও। বন্ধ করার কারণে হয়তো 1 মাস আমাদের উপর চাপ পড়বে। সেটা যদি আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে, আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি, তাহলে আশা করি 1 মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা মোটামুটিভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারি। তবে সমস্যার সমাধানে ভারতের সাথে রাজনৈতিক সুসম্পর্ক ব্যবহারের উপর জোর দেন এই বিশেষজ্ঞ। আমাদের দেশ থেকেও আমরা ইলিশ রপ্তানি বন্ধ রেখেছি, কিন্তু ভারতের জন্য তো আমরা একটা বিশেষ ব্যবস্থা করলাম। এরকম একইভাবে যদি ভারত অন্তত যেইটুক আমাদের এখন এলসি গুলো খোলা ছিল সেই পেঁয়াজটা রপ্তানির অনুমতি দেয়, তাহলে কিন্তু আমাদের সাময়িকভাবে আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো। দেশের পেঁয়াজের মোট উৎপাদনের বিপরীতে প্রতি বছর ঘাটতি থাকে 7 থেকে 8 লাখ টন। 1 বছর সময় পাওয়ার পরেও সরকার কি করলো, সেই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে। তবে সক্ষমতা তৈরি, নিজেদের দেশের উৎপাদন বাড়ানো কিংবা আশপাশের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি, এই সব কিছু একসাথে কাজে লাগিয়ে আগামী বছর থেকে পেঁয়াজের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করবে সরকার, সেই আশায় সাধারণ মানুষ। সুলতান আহমেদ, নিউজ 24, শ্যামবাজার, ঢাকা। পেঁয়াজের বাজারের খবর জানাতে ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঢাকায় কারওয়ান বাজারে মাহমুদুল হাসানের কাছে। মাহমুদ, পেঁয়াজের বাজারে কেমন দেখছেন দাম দর এবং ব্যবসায়ীরা কি বলছেন? সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে। আজকে সকালেই যে পেঁয়াজের কেজি আমরা লাইভে দেখিয়েছি যে 80 টাকার কাছাকাছি, তো সেই পেঁয়াজ কিন্তু এখন বিক্রি হচ্ছে 94 টাকা করে কেজি। এবং আশ্চর্যের আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে দাম বৃদ্ধি যেটি এর আগের বার হয়েছিল, সেবার কিন্তু 150 টাকা 200 টাকা কেজি দরেই কিন্তু ক্রেতারা এই পেঁয়াজ কিনেছিলেন, যার ফলে ওই আতঙ্ক এবারও তাদের মধ্যে রয়েছে। এবং বহু ক্রেতা কিন্তু এই 100 টাকার মধ্যে থাকতেই কিন্তু তাদের সংগ্রহে পেঁয়াজ কেনার জন্য তারা কিন্তু আসছেন। একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং কি দেখছেন বাজারে? আমার বাজারের অবস্থা দেখে তো আমার মাথা নষ্ট। এইভাবে কেমনে আমরা চলবো? সাধারণ লোক চলবে কিভাবে? চলার তো কোনো রাস্তাই নাই। সকালবেলা দেখলাম 80 টাকা, এখন দেখি 94 টাকা। তাতে তো বাজার করার মতন, চলার মতন কোনো অবস্থায় থাকতেছে না। এখন কি আমরা কিভাবে চলবো? সাধারণ মানুষ চলবো কিভাবে? হ্যাঁ, এক পকরে কিনলেও তো পোষাবে না। আমরা কি এক পকরে কিনবো? পদ্মা, আপনি কিন্তু ক্রেতাদের কিন্তু হচ্ছে যে আক্ষেপ শুনতে পাচ্ছিলেন, তো তারা বলছেন যে
এই যে প্রতিদিনই কিন্তু হচ্ছে যে দামটা বাড়ছে এবং হচ্ছে যে এর ফলে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি রয়েছে এবং তারা কিন্তু আবারও আশঙ্কা করছেন যে পেঁয়াজের কেজি আবারও কি 150-200 টাকার যে অবস্থাটি ছিল তো সেই অবস্থায় আবার যায় কিনা, তো সেই বিষয় নিয়ে কিন্তু চলছে। তো পদ্মা চট্টগ্রামে রয়েছেন আমাদের প্রতিনিধি নয়ন বড়ুয়া। জয়, তো জয়, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে দেশের সবচাইতে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে, তো সেখানে হয়তোবা আমরা এর মধ্যে জেনেছি বিভিন্ন দেশ থেকে কিন্তু ভারত বাদেও কিন্তু অনেক দেশ থেকে পেঁয়াজ আমদানির কথা হচ্ছে, ইতিমধ্যে পাইপলাইনে অনেক পেঁয়াজ রয়েছে। তো জয়, সেই পেঁয়াজগুলো কবে নাগাদ আসতে পারে এবং সেখানকার বাজারের কি অবস্থা? নয়ন বড়ুয়া। জয়। ধন্যবাদ বাবুন, আপনি যেমনটা জানিয়েছেন ঢাকার কারণ বাজারের খবর, তেমনিভাবে যদি আমি আপনাকে দেখাতে চাই দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার নামে পরিচিত খাতুনগঞ্জে গতকাল কিন্তু পেঁয়াজের দাম কিন্তু অনেকটা বেশি ছিল, কিন্তু আজকে সকাল থেকে কিছুটা সরবরাহ অনেকটা বেড়ে গেছে, তার কারণে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা বিকেলের দিকে দেখেছি কিন্তু জাতীয় ভোক্তা অধিকারের একটি টিম কিন্তু খাতুনগঞ্জের বাজারে তারা কিন্তু আসলে তদারকি শুরু করেছেন, এমনকি যারা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন তাদেরকে কিন্তু আসলে জরিমানা করেছেন। সব মিলিয়ে বলা যায় 27 টাকা থেকে একটু বেশি দামে ক্রয় করা যে পেঁয়াজ আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু এখন এই জায়গা থেকে তারা বিক্রি করছে 55 থেকে 60 টাকা পর্যন্ত। এমনকি গতকাল আমরা দেখেছি তারা কিন্তু 68 থেকে 67 টাকা কেজিতে বিক্রি করেছে। তার কারণে খুচরা বাজারে এখন কিন্তু অনেকটা দাম বেড়ে গেছে। 70 টাকার নিচে কোনো পেঁয়াজ কিন্তু খুচরা বাজারে পাওয়া যাচ্ছে না। আমি এখানে একজন আড়তদার আছেন, পেঁয়াজ আড়তদার। আমরা জানতে চাচ্ছি কিন্তু আসলে যে আমদানিকারক চট্টগ্রামে যে আড়তদার, আপনি একজন আড়তদার, আমদানিকারক যারা আছেন তাদের হাত ধরে কিন্তু আপনাদের কাছে আপনাদের গোডাউনে কিন্তু পেঁয়াজগুলো আসে, তো পেঁয়াজের দাম কিন্তু অনেকটা কম, যেখানে রপ্তানি করছে সেখানে অনেকটা কম ছিল, এখন এত বেশি বলে মনে হচ্ছে কেন? মনে করা হচ্ছে যে ভারত সরকার যখন পেঁয়াজ সাময়িকভাবে বন্ধ রাখছে, হুট করে বাজারটা এখানে বেড়ে গেছে। আর আমরা তো বিশেষ ক্ষেত্রে ইম্পোর্টারের উপর নির্ভরশীল, তারা যেভাবে আমাকে নির্দেশনা দেবে আমরা সেভাবে বিক্রি করতে হবে। আর পরিমাণ মতো এখন চাহিদাও বেড়ে গেছে, যার 1 বস্তা লাগবে সেই 3 বস্তা চাচ্ছে, যার 10 বস্তা লাগবে সেই 20 বস্তা নিচ্ছে, অটোমেটিক চাহিদা বেড়ে যাওয়াতে দামটাও বেড়ে গেল। দিনাজপুরে যে হিলি বন্দরে যে পেঁয়াজগুলো আটকে পড়েছে সেই পেঁয়াজগুলো কি খাতুনগঞ্জে আসা শুরু হয়েছে কি? এখানে সবগুলো আসার শুরু হয় নাই, কিছু কিছু অন্য ডিস্ট্রিক্টে চলে যাবে, এখানেও কিছু আসতে পারে। তো যে পেঁয়াজগুলো আটকা পড়েছে সেই পেঁয়াজকে খাতুনগঞ্জে আসছে কিনা এখন? এখনও আসে নাই, হয়তো অনেকে কালকে 2-1 গাড়ি আসছে, হয়তো আজকে কিছু গাড়ি আসতে পারে হিলি বন্দর থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি একজন আড়তদার আছেন, তারা বলছিলেন পেঁয়াজের যে ট্রাক ভর্তি পেঁয়াজ সেই পেঁয়াজগুলো কিন্তু আসা শুরু হয়েছে খাতুনগঞ্জে, এমনকি হিলি বন্দর থেকে কিন্তু অনেক পেঁয়াজ কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু আসবে বলে তারা আশা করছেন। সব মিলিয়ে বলা যাচ্ছে পেঁয়াজের যে দাম কিন্তু অনেকটা বেড়েছে, সেই পেঁয়াজ কিন্তু এখন দেখা যাচ্ছে খাতুনগঞ্জের বাজারে কিছুটা কমতে শুরু করেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন দিনাজপুরে। আমি ওনার থেকে জানতে চাচ্ছি যে হিলি বন্দরে যে ট্রাকগুলো আটকা পড়েছে সেই ট্রাকগুলো কি আসা শুরু হয়েছে কিনা? ফখরুল। জয়, আপনাকে ধন্যবাদ। আসলে দিনাজপুরে যে হিলি সীমান্ত রয়েছে এবং এই পোর্টটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয় এবং সোমবার আপনি জানেন যে সোমবার ভারতীয় একটি নির্দেশনার কারণে এবং তারা কিন্তু যে পেঁয়াজ বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশে কিন্তু বেশ প্রভাব পড়েছে এবং আজকে আমদানিকারকের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে ওই পারে বেশ কিছু ট্রাক রয়েছে, প্রায় শতাধিক ট্রাক রয়েছে, সেই ট্রাকগুলো তারা আবেদন করেছিল যে যেহেতু তাদের ব্যবসায়িক একটা লস বা ব্যবসায়িকের ক্ষতির মুখে পড়বে, সেহেতু তারা বলেছিল যে সেই মৌখিকভাবে আবেদন করেছিল সেই ট্রাকগুলো যাতে এই বাংলাদেশে ঢোকানো হয় এবং সেই অবশিষ্ট যেই ট্রাকগুলো রয়েছে সেগুলোর পেঁয়াজ জানি বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিন্তু জানতে পেরেছি যে কোনো রকম ট্রাক কিন্তু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি এবং তারা বলছে যে আমরা ইন্ডিয়ার উপর শুধু ভারতের উপর না
ডিপেন্ড করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মিশর সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা এরই মধ্যে এলসি করেছে এবং তারা বলছে যে 15 থেকে 20 দিনের মতো লাগবে সেই সব পেঁয়াজ ঢুকতে, এবং তারা বলছে যে এর মধ্যে যদি তারা এই পেঁয়াজগুলা আমাদেরকে তারা যদি আমাদেরকে কিছুটা মানে অর্ধেক হলেও যদি সেই ট্রাকগুলো যদি বাংলাদেশে ঢোকাতো তাহলে কিন্তু তারা অনেকটা এই যেই সংকট সেটা কাটিয়ে উঠতে পারতো বলে তারা আমাকে জানিয়েছে। তো এখন পর্যন্ত আজকে কিন্তু কোনো পেঁয়াজের ট্রাক কিন্তু বাংলাদেশে প্রবেশ। ফখরুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জয় এবং মাহমুদকেও। দর্শক, ঢাকা, চট্টগ্রাম এবং দিনাজপুর থেকে পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পেঁয়াজের মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে ক্ষমতাসীন দলের অসাধু ব্যবসায়ীদের রাতারাতি টাকা বাড়ানোর জন্যই অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই পেঁয়াজের সংকট করা, আমি অবিলম্বে পেঁয়াজের মূল্যে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ক্রয় খাতের মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক প্রভাব, স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশ ও সিন্ডিকেট বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে সরকারি ক্রয় সুশাসন বাংলাদেশে ইজিপির কার্যকারিতা পর্যবেক্ষণ বিষয়ক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ন্ত্রণ, ইজিপি ব্যবস্থাপনা, স্বচ্ছতা, কার্যকরতা, জবাবদিহিতা, এই মাপকাঠিগুলোর ক্ষেত্রে 4টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবস্থা উদ্বেগজনক। ইজিপি কে রাজনৈতিক প্রভাব মুক্ত করতেই হবে এবং যোগসাজশ এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। সচিবের পর এবার মিড ডে প্রকল্পের পক্ষে সাফাই গেলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তার দাবি, খিচুড়ি রান্না শেখাতে নয়, বরং প্রাথমিক স্তরের 2 কোটিরও বেশি শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনে 500 সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে প্রকল্পে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য তার। আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। খিচুড়ি রান্না শিখতে সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোর প্রস্তাবের খবর গণমাধ্যমে প্রকাশের পর বইছে সমালোচনার ঝড়। এরপরও নিজেদের পক্ষে সাফাই থামেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন মন্ত্রণালয়ের সচিব। বিদেশে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমরা ওই কম্পোনেন্টটা রেখেছি সক্ষমতা অর্জনের জন্য। বুধবার আবার ব্রিফিং করেন প্রতিমন্ত্রী নিজেই। তার দাবি, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে মিড ডে মিল চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ের 2 কোটিরও বেশি শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণকে একটা বড় কর্মযজ্ঞ দাবি করেন তিনি। এজন্য এই অভিজ্ঞতা প্রয়োজন বলে মনে করেন জাকির হোসেন। এই মিড ডে মিল দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিছু শিক্ষা নেবার জন্য। এইটা কোনো খিচুড়ি পাক শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিবিবিতে ধরা আছে। প্রতিমন্ত্রীর দাবি, প্রকল্পে 500 সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব রেখেছে তার মন্ত্রণালয়। 2টা টিম যাবে, শুধু 2টা টিমে এখানে 500 জন নেই। হ্যাঁ, আমাদের যে আমরা একটা প্রাইমারি প্রস্তাব করেছি, প্রাইমারি প্রস্তাবের মধ্যে আমাদের 500 ছিল, 500 ছিল। 2টা টিম, ওটা হয়তো 10 জন 20 জন হতে পারে, অথবা 15 30 জন হতে পারে, এবং আমরাও যদি বাদও দিয়ে দিতে পারি। বিএনপি জামায়াতপন্থী সাংবাদিক থেকে দূরে থাকতেও পরামর্শ দেন জাকির হোসেন। আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নেই, একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল। তানজিম মেহেদি, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে, বেড়েছে রেমিটেন্স প্রবাহ, রয়েছে পর্যাপ্ত রিজার্ভ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠকে এসব কথা বলেন তিনি। বলেন, করোনা মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানুষের সেবায় কাজ করেছে, তখন অন্য রাজনৈতিক দল এবং এনজিওগুলো শুধুই বাকসর্বস্ব ভূমিকা পালন করেছে। আরও জানাচ্ছেন শাহালি জয়। দেখিনি, বহু এনজিও টেনজিও অনেকেই আছে,
কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম বৈঠক। গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্চের পর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব ধরনের বৈঠক বন্ধ ছিল। আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা সূচনা বক্তব্যে দলীয় সভাপতি বলেন, করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক দল হিসেবে আমরা যে অন্য দলগুলি দেখি তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকে আমরা দেখেছি তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি, বহু এনজিও টেনজিও অনেকেই আছে, কিন্তু আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। শেখ হাসিনা বলেন, করোনায় অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে এমন আশঙ্কা থাকলেও বাস্তবে তা হয়নি, কারণ সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতেই সরকার পরিচালিত হচ্ছে। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে এবং এটা অনেকে ভাবতে পারেনি যে আমাদের রেমিটেন্স এত বাড়বে। রিজার্ভ এখন আমাদের 39.4 বিলিয়ন US ডলার, আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। শুধু বর্তমান নয়, আওয়ামী লীগের পরিকল্পনা আগামীর জন্য এক সুন্দর ভবিষ্যৎ উপহার দেয়া, বলেন শেখ হাসিনা। এখন আমরা যেটা করছি সময়ের বিবর্তনে সেটা কিন্তু সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিশোধন করতে হবে, এটা করতে হবে, এটা নিয়ম, সেটা আমরা জানি, কিন্তু তারপরে একটা ফ্রেমওয়ার্ক, একটা ধারণাপত্র অথবা একটা দিক নির্দেশনা সেটা যদি সামনে থাকে তাহলে যে কোনো কাজ খুব সহজে যারাই আসুক ভবিষ্যতে তারাই করতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য কাজ করাই এ দলের মূল লক্ষ্য। আমাদের দায়িত্ব হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আগামী সন্ধ্যা সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। আজ থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেনের এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার নিয়ম বদলে গেছে। সব আসনে শতভাগ যাত্রী পরিবহন করছে প্রতিটি ট্রেন। পাশাপাশি সিটে বসে ট্রেন ভ্রমণ করছেন যাত্রীরা। তবে আন্তনগর সব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ আছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম ও খুলনা ব্যুরো প্রধানদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন হাসান পারভেজ। করোনা ভাইরাসের কারণে প্রায় 2 মাস ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ টিকিট দেওয়ার ফলে অনলাইন ও স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। আন্তনগর ট্রেনের মোট আসন সংখ্যার 50% কাউন্টারের মাধ্যমে এবং বাকি 50% অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে। সকালে কমলাপুর স্টেশনে দেখা যায় সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। তবে আন্তনগর সব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ আছে। সবার কথা বিবেচনা করে এখন তো অনেকটা কিছু পরিবর্তন হয়েছে, আজকের থেকে সবার জন্য সুবিধা হবে। স্বাস্থ্যবিধি মানতে পারলে মনে হয় ভালো। তবে আরেকটা জিনিস, এখানে আবার ব্যাড একটা জিনিস আছে, আমাদের দেশে তো এখনো এই করোনার ইয়েটা কমে নেই। চট্টগ্রাম ও খুলনায়ও শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে খুলনা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রী ছিল তুলনামূলক কম। ট্রেনের স্বাস্থ্যবিধি পরিবেশ নেই বলেও যাত্রীরা অভিযোগ করেন। ওইভাবে তো মানার কোনো ইয়া নাই, বা ঝুঁকি তো আছে সবসময়, তো ঝুঁকি মেনে তো যাইতে হচ্ছে। যখন শুনছি যে ট্রেনের মাঝে টিকিট দিবে এখন স্টেশন, তখন আজকের থেকে আমরা চলতে আসছি ট্রেনে। কাউন্টারের সামনে আমরা গোল চক্কর দিয়ে রাখছি, ওই গোল চক্কর দিয়ে দাঁড়িয়ে লোকজন টিকিট নেওয়ার জন্য ওদেরকে অনুরোধ করা হচ্ছে। অনেকেই মানছে, অনেকেই মানছেন না। আমরা জোর চেষ্টা করছি এই সামাজিক বিধিগুলা মেনে যাতে ওরা টিকিট কাটে। এখন মোট 109 জোড়া অর্থাৎ 218টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। 46 দিনের সবচেয়ে কম মৃত্যুর খবর এটি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4823 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আরও 1615 জনের দেহে শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,42,671 জনে। বুধবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2,375 জন। মোট সুস্থ হয়েছেন 2,47,969 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,360টি। কর্মশালা হয়নি, অথচ এর নামে কয়েক বছরের হিসেব দেখিয়ে 14 কোটি টাকা আত্মসাৎ করেছেন অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসা। প্রাথমিক তদন্তে ঘটনা প্রমাণিত হয় জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম শাখা দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ অধিদপ্তরের খোদ পরিচালক আশরাফুন্নেসার বিরুদ্ধে। স্বজনপ্রীতি আর অসাধু কর্মকর্তাদের মাধ্যমে গেল 2 বছরে হাতিয়ে নিয়েছেন সরকারের কোটি কোটি টাকা। 2018-19 অর্থ বছরে বাল্যবিয়ে প্রতিরোধে দেশের উপজেলা পর্যায়ে 486টি কর্মশালা বাবদ 7 কোটি টাকা বরাদ্দ ছিল। বিল ভাউচার আর কাগজে কলমে এসব কর্মশালা দেখানো হলেও বাস্তবে অস্তিত্ব মেলেনি। কোনো কাজ না করে 57টি কোটেশনে 2 কোটি 85 লাখ টাকা তুলেছেন। পরের অর্থ বছরেও 48টি কোটেশনের মাধ্যমে আরও তুলে নেন 2 কোটি 40 লাখ টাকা। এসবের কাজ পাইয়ে দেন নিজ ভাগিনার প্রতিষ্ঠান রুহি এন্টারপ্রাইজ ও চাচাতো ভাইয়ের প্রতিষ্ঠান সুকর্ণ ইন্টারন্যাশনালকে। বুধবার সকালে দুদকে হাজির হলে সংস্থার উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে আশরাফুন্নেসাকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় বহিরাগতদের দিয়ে হট্টগোলের চেষ্টাও করেন। আমাদের প্রশাসনে যে যা বলা তথ্য দিয়েছি সব ধরনের সহযোগিতা করেছে। আপনার অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য এই অভিযোগগুলো সত্যি নয়। অবশ্য দুদক সচিব জানান প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে অনুসন্ধানের মতো, আর তারপরে কমিশন সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনিয়মের যেসব প্রতিষ্ঠানের নাম আসবে তাদেরকেও তদন্তের আওতায় আনা হবে বলে জানান দুদক সচিব। মেধা দক্ষতা খাটিয়ে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। হত্যাকাণ্ডের মাত্র 15 মাসের মাথায় রায় হতে যাচ্ছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণার দিন 3 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। রায় ঘোষণার দিন ঠিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রিফাতের পরিবার। তবে মামলার আসামি ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা ন্যায় বিচার দাবি করেছেন। বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সালের 26 জুন রিফাত শরীফ খুন হওয়ার পর একই বছরের 1 সেপ্টেম্বর স্ত্রী মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে 2 ভাগে বিভক্ত অভিযোগপত্র দেয় পুলিশ। পরে 2020 সালের 1 জানুয়ারি মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। প্রায় 7 মাসে 76 সাক্ষীর সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। করোনা সংকটে কোর্ট বন্ধ থাকার পরও রায়ের তারিখ নির্ধারণ হওয়ায় সন্তুষ্ট রিফাতের পরিবার। আমি আশাবাদ ব্যক্ত করছি এরকম যে আমি এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই পাবো এবং সঠিক বিচার পাবো। মামলার 7 নম্বর আসামি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি রায়ের আগ পর্যন্ত বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি আসলামের জিম্মায় জামিনে রয়েছেন। এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে উল্লেখ করে ন্যায় বিচার দাবি করেছেন তার বাবা। যে ন্যায় বিচারের লক্ষ্যে যদি ন্যায় বিচার হয় তাহলে মিন্নি অবশ্যই খালাস পাবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান মামলার শুনানিতে সন্তুষ্ট হয়ে আদালত রায়ের দিন নির্ধারণ করেছেন। শুনানিতে সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত 30/9/2020 তারিখে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় রায়ের জন্য দিন ধার্য করে 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগীরা প্রকাশ্যে কুপিয়ে আহত করে রিফাত শরীফকে। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান রিফাত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি। সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। দিল্লির চোখে ঢাকাকে দেখে না যুক্তরাষ্ট্র। চীনকে টেক্কা দেয়া কিংবা দিল্লির সাথে ঢাকার সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্য নয়, ভৌগোলিক অবস্থান, উৎপাদন ক্ষমতা ও বিপুল সম্ভাবনার কারণেই বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশীদার করতে চায় দেশটি। এক অনলাইন ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে অর্থনৈতিক বলয় গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যেখানে ভৌগোলিক অবস্থান ও বিপুল সম্ভাবনার কারণে বাংলাদেশকে বারবারই কাছে টানার চেষ্টা করছে দেশটি।
কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের এই কদর কি শুধুই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে, নাকি চীনের আধিপত্য ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র? মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এর ব্যাখ্যা দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লরা স্টোন। অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নয় যুক্তরাষ্ট্রের কাছে কোনো ইস্যু নয়। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উদ্দেশ্যে চীন বা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRTI মোকাবেলা করা নয়। এটি উন্মুক্ত, স্বাধীন ও সবাইকে নিয়ে চলার একটি লক্ষ্য। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মার্কিন মন্ত্রী আরও জানান, বাংলাদেশকে দিল্লির চোখে দেখে না যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই বিস্তৃত এবং গভীর। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের বহুমুখী সম্পৃক্ততা রয়েছে। দেশ দুটির বোঝাপড়া অনেক দিনের, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত বা অন্য দেশের কি সম্পর্ক তা ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে খুব একটা বিবেচ্য নয়। ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি উল্লেখ করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের উপমিশন প্রধান বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ তার দেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, সম্মানজনক ও টেকসইভাবে ফেরানোর পরিবেশ সৃষ্টি করতে আমরা মিয়ানমারকে অব্যাহতভাবে চাপ দিচ্ছি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সূচক বাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের চতুর্থ কার্যদিবসের লেনদেন। এদিন ডিএসসিএক্স সূচক প্রায় 3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5116 পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 185টির, কমেছে 120টির, অপরিবর্তিত রয়েছে 51টির। আর মোট লেনদেন হয়েছে 1147 কোটি টাকা। লেনদেনের শীর্ষে ছিল HR টেক্সটাইল, আর কমার তালিকায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এবারে কৃষি সংবাদ। পিরোজপুরে দিন দিন ভাসমান পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয়তা পাচ্ছে, বাড়ছে কৃষকের সংখ্যাও। তবে জমির লিজ ও উপকরণ ব্যয় বাড়ায় আগের মতো লাভ করতে পারছে না কৃষকরা। এমনকি সম্ভাবনাময় এই ক্ষেত্রে মিলছে না কোনো সরকারি সহযোগিতাও। এ পেশায় সংশ্লিষ্টদের রক্ষায় প্রয়োজনীয় সরকারি সহায়তা পাওয়া প্রত্যাশা স্থানীয় কৃষকদের। সংবাদে আবারও বিরতি, সঙ্গে আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ইয়োশিহিদে সুগা। বুধবার মন্ত্রিপরিষদের সাবেক এই মুখ্য সচিব সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্থলাভিষিক্ত হন। গেল সোমবার জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন সুগা। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন 71 বছর বয়সী এই রাজনীতিক। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তার পূর্বসূরির নীতিমালা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সুগা। খেলার খবর। বাংলাদেশের সাথে সিরিজ আয়োজনে সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেনাবাহিনী এবং দেশটির করোনা টাস্কফোর্সের সাথে জরুরি বৈঠক করেছে SLC, যেখানে ক্রিকেট আয়োজনের সহায়তা করতে রাজি লঙ্কান আর্মি। ধারণা করা যাচ্ছে নতুন প্রটোকলের নিয়মকানুন দ্রুত বিসিবিকে পাঠাবে স্বাগতিকরা। চলতি মাসের শেষ সপ্তাহে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে লঙ্কান বোর্ডের দেয়া শর্ত মেনে টাইগারদের লঙ্কা সফরে পাঠাবে না বিসিবি। এজন্য সিরিজ আয়োজনে পুনরায় আলোচনায় বসেছে SLC। ভাইরাল হওয়া শিশু সিনানের স্বপ্ন পূরণ করলেন মুশফিকুর রহিম। গেল শুক্রবার মায়ের সঙ্গে পল্টন ময়দানে ক্রিকেট আনন্দে মেতে উঠেছিলেন 11 বছর বয়সী শিশু শেখ ইয়ামিন আহমেদ সিনান। সে ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও বিশ্ব উপহার পেলেন ইয়ামিন। ক্রিকেট প্রেমী এই ভক্তের সঙ্গে দেখা করেন মুশফিকুর রহিম। উপহার দিলেন জাতীয় দলের জার্সি, গ্লাভস ও অটোগ্রাফ সহ ব্যাট।
এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকে ধন্যবাদ সবাইকে।